মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি নবীন অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে ইসকন প্রতিষ্ঠিত আছে এবং নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দিরও আছে। আবার এই মায়াপুর নবদ্বীপ বৈষ্ণব ধর্মের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত। তাই এই মায়াপুরে বছরের বিভিন্ন সময়ে বাঙালি তথা দেশের বিভিন্ন জায়গা থেকে বহু দর্শনার্থী এখানে ঘুরতে আসে। আর তাই আমরা এএস উইথ ট্রাভেল তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব একদিনে মায়াপুর ট্যুর প্ল্যান তোমরা কিভাবে করবে, কলকাতা থেকে কম খরচে কিভাবে মায়াপুর পৌঁছানো যায়, সাথে মায়াপুরের মূল মন্দির দর্শন ও প্রসাদ গ্রহণের নতুন নিয়ম কি আছে, আর মায়াপুরের সমস্ত রকম সাইট সিনিংগুলো তোমরা কিভাবে ঘুরবে, তার সমস্ত রকম তথ্য দিচ্ছি এই ভিডিওতেই। তাহলে চলো এবারের যাত্রা শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমরা এএস উইথ ট্রাভেল চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একদিনে মায়াপুর কিভাবে তোমরা ট্যুর করবে। আর দিনের দিন যাবে, আবার সেই দিনই ব্যাক করবে। আবার মায়াপুরে যদি তোমরা থাকতে চাও, ভালো কেমন হোটেল আছে, কেমন প্রাইস আছে, কম খরচে মায়াপুরে তোমরা কিভাবে পৌঁছাবে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু দিচ্ছি আজকের ভিডিওতে। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো এখন আপাতত আমি দাঁড়িয়ে আছি বসিরহাট স্টেশনে। ঘড়িতে কিন্তু এখন বাজে ভোর 3টে। বেশ ঠান্ডা লাগছে, চারিদিকটা কুয়াশায় অন্ধকার হয়ে আছে। এখন আমরা যাব এখান থেকে 3:30টার ট্রেন ধরে, মানে বসিরহাট থেকে ফার্স্ট ট্রেন ধরে এখন যাব শিয়ালদাতে। আর শিয়ালদা থেকে কিন্তু ধরবো আমরা কৃষ্ণনগর লোকাল। তারপরে কোথায় কোথায় যাচ্ছি আর কেমন টাকা খরচ পড়ছে টোটাল ডিটেলস দিচ্ছি, সাথে থাকো। সকাল সকাল আমরা শিয়ালদহ স্টেশনে এসে শিয়ালদহ স্টেশন থেকে 6:10-এর কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম। এই ট্রেনটি কৃষ্ণনগর পৌঁছাবে সকাল 8:34 নাগাদ। এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পৌঁছানোর জন্য আরও বেশ কয়েকটা ট্রেন টাইম আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। কিন্তু দমদম ছেড়ে এসেছে আর আমরা কিন্তু যাচ্ছি কৃষ্ণনগর সিটি জংশন। তো চলো কৃষ্ণনগর গিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ইতিমধ্যে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। আর ট্রেন কিন্তু বেশ লেট করেছে, এখন কিন্তু ঘড়িতে বাজে 9:15। তো 9:15 নাগাদ আমরা কিন্তু চলে এসেছি আর এখন স্টেশনের বাইরে যাচ্ছি। চলো তাহলে যাওয়া থেকে নেবেই কিন্তু আমরা একটা দোকানে বসেছি। আর বাড়ি থেকে আমরা টিফিন নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ করে। আর যেহেতু অনেকটা টাইম লাগবে, তাই তোমাদেরকে বলবো হয় বাড়ি থেকে কিছু টিফিন করে আনো, নয়তো দোকান থেকে মানে কিছু কিনে ক্যারি করতে পারো, কারণ বেশ অনেকক্ষণ কিন্তু টাইম লেগেছে এখানে আসতে। প্রচন্ড খিদে পেয়ে যাবে, এখন কিন্তু বেলা অনেক বেজে গেছে। আমরা স্টেশনের 1 নম্বর গেট দিয়ে কিন্তু বেরিয়েছি। আর এখন স্টেশনের বাইরে বেরিয়ে একটা গাড়ি দেখতে হবে, যাতে নবদ্বীপ ঘাট পর্যন্ত আমরা যেতে পারি। চলো দেখা যাক কি কি গাড়ি আছে এখানে। তেমনই একটা গাড়ি ধরছি আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে আর সাথে অটো স্ট্যান্ডও দেখতে পাবে। টোটো স্ট্যান্ডে যেটা বললো যে এখান থেকে নাকি ডিরেক্ট ওরা মায়াপুর ইসকন পর্যন্ত নিয়ে যাচ্ছে। একটু ভাড়াটা আমার বেশি লেগেছে, রিজার্ভে বলছে 300 থেকে 350 টাকা। তো আমরা যেহেতু কম খরচে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তোমরা মায়াপুর যাবে, সেক্ষেত্রে আমরা ভাবলাম যে না, টোটো না করে অটো করেই যাবো। আর অটোতে কিন্তু খরচ অনেক কম, তবে অটোতে গেলে কিন্তু ঘাট পেরোতে হবে। আমরা কিন্তু নবদ্বীপ ঘাট পর্যন্ত যাচ্ছি। অটোতে ভাড়া নেবে আমাদের পার হেড 30 টাকা করে। অনেক অল্প খরচের মধ্যে জিনিসটা মিটে যাবে, তাই আমরা অটোতেই উঠছি। আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি আর আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে। তো নবদ্বীপ ঘাট পর্যন্ত যেতে আমাদের কিন্তু 25 মিনিট সময় লাগবে। অটো থেকে ইতিমধ্যে নেমে গেছি আর আমরা কিন্তু যাচ্ছি মায়াপুর ঘাটে। তোমাদেরকে প্রথম থেকে আমি বলছি যে নবদ্বীপ ঘাট, এটা একটা ভুল ইনফরমেশন আমি দিয়ে ফেলেছি, মানে জানতাম না বলে। কিন্তু এটা কিন্তু মায়াপুর ঘাট আর আমরা মায়াপুর ঘাটে এসেছি। গাড়িতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগলো। আর স্টেশনের বাইরে থেকে তোমরা যে ভাবছিলে টোটো করে যারা আসবে করে ভাবছো, কেউ প্লিজ এসো না। পুরো একটা দিন লেগে যাবে তোমাদের, মানে দিনের দিন গিয়ে কিন্তু কখনোই তোমরা ফিরতে পারবে না। অটোতেই আমাদের অনেকক্ষণ সময় লাগলো। অটোওয়ালা বলেছিল 25 মিনিট, বা
তার থেকে অনেক বেশি সময় লেগেছে। এখন আপাতত দাঁড়িয়ে আছি মায়াপুর ঘাটে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর খাবার দাবারের দোকান। তাই যারা বাড়ি থেকে খাবার দাবার না নিয়ে আসবে তারা কিন্তু এখান থেকে সকালের ব্রেকফাস্টটা করে নিতেই পারো। আকাশ এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে। আর আমরা কিন্তু এই রাস্তাটা দিয়েই যাব, এখান থেকেই রয়েছে ঘাটটা। এখান থেকে ফেরি বা লঞ্চ জানি না কি মানে কোনটা দিয়ে আমরা নদী পার হব। চলো তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। বাইকে করে যারা আসতে চাও তারা কিন্তু এখানে বাইক পার্কিং এ রাখতে পারো, এগুলো গ্যারেজ সব। আর সামনেই কিন্তু আছে স্বরূপগঞ্জ ঝুলোর ঘাট। সামনে টিকিট কাউন্টার রয়েছে, কত কি টিকিট পড়ে দেখি। টিকিট কাটা হয়ে গেছে, আর টিকিট কিন্তু পড়েছে পার হেড 3 টাকা করে, খুব অল্পই আর কি। পার হেড 3 টাকা মানে খুবই অল্প। এখন যাচ্ছি নৌকার দিকে। আমরা কিন্তু নৌকায় উঠে পড়েছি। নৌকায় একটা জিনিস দেখলাম, সাইকেল পারাপার হচ্ছে। এখান থেকে ওই পারে আমরা যাচ্ছি। আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, আর আমরা এবার যাচ্ছি ওই পারে। আর ওই পারে গিয়েই তারপরে আবার কথা হচ্ছে। ইতিমধ্যে আমরা নৌকা করে কিন্তু নেবে পড়েছি, মায়াপুরে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে 10 মিনিট লাগে ইসকনের মন্দির পর্যন্ত যেতে। আর এছাড়াও কিন্তু তোমরা টোটো করে যেতে পারো। টোটো স্ট্যান্ড এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, টোটোতে কেমন ভাড়া নেবে তাও জানি না। তবে আমরা পায়ে হেঁটে যাবো নাকি গাড়িতে যাবো এখনো ডিসাইড করে উঠতে পারিনি। আর যাই করি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমরা ইতিমধ্যে কিন্তু একটা টোটোতে উঠে পড়েছি, হেঁটে যাচ্ছি না। অনেকটা রাস্তা বলে মনে হলো, আর একটু টায়ার্ড আছি। তো টোটোতে মানে টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরেছি, কিন্তু টোটোতে কিন্তু ভাড়া নিচ্ছে শেয়ারে পার হেড 20 টাকা করে। পার হেড 20 টাকা করে, আর রিজার্ভ করলে কিন্তু 100 টাকা নিচ্ছে। তো আমরা যেহেতু শেয়ারেই যাচ্ছি, পার হেড 20 টাকা করে পড়ছে। টোটো স্ট্যান্ডটা কিন্তু নৌকা থেকে নেবে, নৌকার ঘাট থেকে কিন্তু পায়ে হেঁটে 2 মিনিট মতো সময় লাগবে, তারপরে টোটো স্ট্যান্ড। আর এখন কিন্তু আমরা চলে এসেছি একদম ইসকন মন্দিরের সামনে। একদম জল করছে মন্দিরটা, দারুণ লাগছে। ইতিমধ্যে আমরা কিন্তু অটো থেকে নেমে পড়েছি আর চলে এসেছি মন্দিরের সামনে। আর এটাই কিন্তু ইসকনের মন্দির। চলো এখন মন্দিরের ভেতরে যাব, আর যে রাধা কৃষ্ণ আছে তাকে দেখার পালা। বেশ ভালো লাগছে এখানে এসে, অন্যরকম লাগছে। এটা মন্দিরের কিন্তু 1 নম্বর গেট, তো এটাই হচ্ছে এন্ট্রি। চলো এখন ভেতরে যাই। দিয়ে প্রথমে ঢুকেই বাঁ হাতে তোমরা দেখতে পাবে গীতা ভবন আর গদা ভবন বলে লেখা। এখানে কিন্তু দুপুরবেলার লাঞ্চ আর রাতের ডিনারের জন্য তোমরা যে প্রসাদটা দেয়, প্রসাদের জন্য কুপন কাটতে হয়। সেই কুপনের যে ব্যাপারটা আছে এখান থেকে কিন্তু কাটতে হবে। এখানে দুটো কাউন্টার দেখতে পাচ্ছি, একটা গীতা ভবন আর একটা গদা ভবন। আমরা গদা ভবন থেকেই কাটবো। আর কেমন কি মানে লাঞ্চের কেমন কি মানে কুপনের কি কত কি দাম পড়ছে সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। আমরা কিন্তু এখন যাচ্ছি গদা ভবনের দিকে। তো গদা ভবন থেকে কিন্তু আমাদের প্রসাদের কুপনটা কেটে নেবো। এই হলো গদা ভবন, আর মন্দিরের যে মেন গেট সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে মোটামুটি তোমাদের ওই 2 থেকে 3 মিনিট মতো লাগবে। পায়ে হেঁটেই তোমরা একটু এসেই দেখতে পাবে এখানে লেখা আছে গদা ভবন। প্রসাদের ব্যবস্থা মানে যে কুপনের ব্যবস্থা সেটা কিন্তু এখান থেকেই দিচ্ছে। চলো এখন ভেতরে যাই। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি গদা ভবনের সামনে। তো এখান থেকেই কিন্তু আমরা দুপুরবেলার যে প্রসাদ, যে দুপুরবেলা খাওয়া দাওয়া যে কুপনটা কিন্তু এখান থেকে সংগ্রহ করবো। তো দেখতে পাচ্ছি আমাদের পিছনে কিন্তু আছে গদা ভবন, আর এটা কিন্তু গদা ভবনের গ্রাউন্ড। আর এখানে গ্রাউন্ড প্রচুর গাড়ি পার্কিং করার জন্য ভালো ব্যবস্থা। চলো এখন কুপনটা সংগ্রহ করি, বাকি কথা তারপর হচ্ছে। এই হচ্ছে আমাদের কুপন। এখানে দেখো টাইমিংটা দেওয়াই আছে। গদা ভবন থেকে কিন্তু আমরা ইতিমধ্যে কুপন সংগ্রহ করেছি, আর আমরা কিন্তু 80 টাকার কুপন সংগ্রহ করেছি। এখানে দুটো প্যাকেজ আছে, একটা হচ্ছে 80 টাকার কুপন আর একটা হচ্ছে 150 টাকার কুপন। আমরা ভেবেছিলাম 150 টাকার কুপনটা কেটে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওটা যেহেতু এবছর নতুন চালু হয়েছে। তো দুর্ভাগ্যজনক ওটা কিন্তু 9টা পর্যন্ত দেয়, মানে সকাল 9টা পর্যন্ত দেয়। এখন ঘড়িতে প্রায় 11টা বাজতে গেছে, তার জন্য কুপন শেষ হয়ে গেছে। আমরা 150 টাকার কুপন আর নিতে পারলাম না, তার জন্য 80 টাকার কুপনটাই কিন্তু নিয়েছি। আর এই 80 টাকার কুপনটা কিন্তু দুপুরবেলাতে তোমরা যে প্রসাদটা গ্রহণ করবে সেটা 80 টাকা নেবে, আর এটা যখন রাত্রিবেলা তোমরা কুপনটা কাটবে তখন কিন্তু 50 টাকা করে নেবে। তো আপাতত এই কুপনটা আমরা কেটেছি 80 টাকার। এখন চলো ভেতরে গিয়ে দেখি যে প্রসাদে কি কি দিচ্ছে। এখন চলে এসেছি গদা ভবনের দোতলায়।
এখানে আসার আসল কারণ হলো তোমাদের সাথে শেয়ার করার এক ঝলকে তোমরা দেখে নাও 150 টাকার প্রসাদ আর 80 টাকার প্রসাদের থালিতে লাঞ্চে আর ডিনারে কি কি আইটেম থাকছে আর কত টাকা করে পড়বে তার ডিটেলসটা এখানে টানানো আছে। গদা ভবন থেকে বেরিয়েই তোমরা 2 মিনিট হেঁটেই কিন্তু দেখতে পাবে এরকম একটা জায়গা, 2 মিনিটও হাঁটা লাগবে না। মোটামুটি গদা ভবনের পাশেই দেখতে পাবে এরকম সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এই লাইনটা কিন্তু প্রসাদ খাওয়ার জন্য, মানে 80 টাকার কুপন কেটে কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে। আর সামনেই কিন্তু আছে শুজ কাউন্টার, এখানে যারা দাঁড়িয়েছে প্রত্যেকেই কিন্তু জুতো ওখানে জমা রেখেছে ফার্স্ট, তারপরে এখানে লাইনে দাঁড়িয়েছে। কি বিশাল লাইন দেখো প্রসাদ পাওয়ার জন্য। প্রসাদ খেতে আসলে কিন্তু হাতে টাইম নিয়ে আসতে হবে, কারণ এত লোকের ভিড় বুঝতেই পারছো, প্রসাদ খেতে একটু কষ্ট করতেই হবে। তো চলো তাহলে আর বেশি কথা বলবো না, এবারে ভেতরে ঢুকেই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হলটা কিন্তু বেশ বড়, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে। আর ওই সাইডে যেটা তোমাদেরকে ফার্স্ট দেখিয়েছিলাম, ওই সাইডে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওটা ফুল হয়ে গেছে বলে আমরা নিচে বসে খাচ্ছি। আর এই হচ্ছে আমাদের প্রসাদের প্লেট, এখানে দেখো কি কি দিয়েছে। এখানে রাইস রয়েছে, পরিমাণ মতো রাইস দিয়েছে, একটা রুটি দিয়েছে, সাথে একটা বিভিন্ন রকম সবজি দিয়ে কি বলবো একটা তরকারি, আর এটা হচ্ছে পনির আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, পায়েস দিয়েছে, আর এই হচ্ছে জল। এখানে কিন্তু বেসিনের ব্যবস্থা আছে, প্রচুর লোকে দেখতে পাচ্ছ ওখানে হাত ধুচ্ছে খাওয়া দাওয়ার পরে। আমরা ওখান থেকে হাত ধুয়ে নিয়েছি, আর এখান থেকে হচ্ছে এক্সিট। তো আমি কিন্তু কুপনের খাওয়াটা খাইনি, যেহেতু শাইনি খেয়েছে, তো আমি এখান থেকে একটা পনির রোল নিয়ে নিলাম, 30 টাকা নিল। তোমরাও চাইলে কিন্তু এখান থেকে খেতে পারো, এটা কিন্তু গদা ভবনের একদম নিচেই আছে। দারুণ লাগবে। বেরিয়ে কিন্তু এরকম একটা এলাম যেখানে সবকিছু ডিরেকশন দেওয়া আছে। ইসকন মন্দিরের মধ্যে কি কি আছে সেইগুলো কিন্তু এখানে লেখা আছে, গোশালা, গৌরাঙ্গ কুটির, শৌচাগার, সবকিছু ডিরেকশন দেওয়া আছে। তো আমরা এখন এই দিকেই যাব, তো চলো। ইসকনের ভেতরে অনেকটাই চলে এসেছি, আর এখান থেকে দেখলাম কিন্তু মন্দিরটাকে দারুণ দেখতে লাগছে। পুরো মন্দিরের স্ট্রাকচারটা এখান থেকে বোঝা যাচ্ছে, যদিও মন্দিরের ভেতরে জানি না এখন প্রবেশ করতে পারবো কিনা। এই মন্দিরটা কিন্তু এশিয়ার সব থেকে বড় মন্দির, আর এই মন্দিরটা কিন্তু উদ্বোধন হবে 2025 সালে জানুয়ারি মাসে। আর এখনো পর্যন্ত কিন্তু আমরা ইসকনের মূল যে মন্দিরটা রয়েছে, যেখানে আর কি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, ওখানে এখনো পর্যন্ত আমরা ঢুকতে পারিনি। সামনেই রয়েছে সেই মন্দিরটা, চলো। এখানে কিন্তু আছে মেন মন্দিরটা, আর মেন মন্দিরের পাশেই কিন্তু আছে এইখানে যাদের মোবাইল, ক্যামেরা, ব্যাগ সমস্ত কিছু থাকবে তারা কিন্তু এইখানটা রাখতে পারে। রাখার জন্য কিন্তু 5 টাকা করে লাগে। মন্দিরে ঠাকুর দেখে কিন্তু জাস্ট বেরোলাম, আর ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে সখীদের নিয়ে, অসাধারণ লেগেছে। মানে কি বলবো, পুরো মন্দিরের ভেতরটাই কিন্তু একটা অন্যরকম আমেজ। মায়াপুর ঘুরতে আসলে কিন্তু অবশ্যই তোমরা মূল মন্দিরের মধ্যে ঢুকো। আর মন্দিরের ভেতরে যেটা দেখলাম, ভেতরে প্রসাদের ব্যবস্থা আছে, ওখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো। মন্দিরে বেশ কিছুক্ষণ আমরা টাইম কাটিয়েছি, আবার বাইরে বেরিয়ে এসেছি। আর যেটা তোমাদেরকে জানানোর দরকার সেটা হচ্ছে মন্দির কখন খোলে আর কখন বন্ধ থাকে। এখানে মন্দিরের বাইরেই কিন্তু রয়েছে দারুণ ভাবে সমস্ত সবকিছু আর কি দেওয়া রয়েছে। এখানে আরতি হয়, আর কখন মন্দিরে ভোরবেলা, তারপরে বিকেলবেলা কখন আরতি হয়, পাঠ হয়, সমস্তটাই কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। আর এই পাশেই কিন্তু রয়েছে মূল মন্দিরটা। মন্দির ঘুরে এবারে কিন্তু আমরা যাচ্ছি আবার গোশালার দিকে। আশপাশে আর কি কি আছে সেগুলোও দেখার পালা। মায়াপুরের ভেতরে কিন্তু ডিজিটাল 3D শো এর ব্যবস্থা আছে, এটা এখানেই কিন্তু এটা হয়। আর এখানে কিন্তু টিকিট মূল্য হচ্ছে পার হেড 40 টাকা করে। টাইমিংটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর এই টাইমিংটা কিন্তু থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। মায়াপুরের ভেতরে কিন্তু তোমরা এরকম টাইপের স্টল দেখতে পাবে। এখানে প্রচুর পরিমাণে যেসব ফ্রেম ফটোগুলো কিন্তু বিক্রি হচ্ছে, দারুণ দারুণ ফটো। এখানে নামের মালিকা বিক্রি হচ্ছে, আর ওখানে তুলসীর মালা বিক্রি হচ্ছে, আর এখানে কিন্তু মহাপ্রসাদ বিক্রি হচ্ছে। এখান থেকে তোমরা কিনতে পারো। তো আমরা এখন গোশালার দিকে যাচ্ছি। আমাদের মূল মন্দির থেকে, মায়াপুরের মূল মন্দির থেকে গোশালার ডিস্টেন্স কিন্তু 1/2 কিলোমিটার। প্রচন্ড কষ্ট হচ্ছে, খেয়ে দিয়ে একদমই হাঁটতে পারছি না, তাই একটা আমরা টোটো নিলাম। পার হেড কিন্তু 10 টাকা করে নিল। একদমই তাই, চলো তাহলে গোশালায় গিয়ে আবার দেখা। আমাদের টোটো এই জাস্ট আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখানে দেখো সব টোটো গুলো রয়েছে পার্কিং এর জন্য। ইসকনের মধ্যে কিন্তু টোটো চলছে, তো ওখান থেকে আমরা কিন্তু একটা টোটো বুকিং করে চলে আসলাম। আর এখন দাঁড়িয়ে আছি গোশালার সামনে। চলো এখন ভেতরে যাই, গিয়ে দেখি কি কি আছে। আমরা এই সিঁড়ি দিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উপরে উঠবো।
দেখি উপরে উঠে কি কি আছে। প্রচুর গরু যেরকম এখানে আছে, আর এদের কিন্তু প্রত্যেকের নাম ওখানে লেখা রয়েছে। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, ওখানে লেখা আছে তারা, গায়ত্রী, ইন্দুলেখা, এদিকে আছে মন্দোদরী, এরকম অনেক নাম লেখা রয়েছে গরুদের, মানে সবার আলাদা আলাদা এক একটা নাম কিন্তু আছে। আর গরুগুলো কিন্তু ভীষণ শান্ত, আমি যেটা দেখছি অনেকে মানে গায়ে হাত দিয়ে একটু আদরও করে দিচ্ছে। এখান দিয়ে আমরা বেরোলাম এই সিঁড়িটা দিয়ে, আর সামনে দেখতে পাবে এরকম বসার জায়গা অনেক, আর এখানে কিন্তু অনেকগুলো কাউন্টার রয়েছে যেখানে দেখতে পাবে এখানে মাটির ভাঁড়ে ক্ষীর, তারপরে দই, দুধ, এগুলো মানে এই যে গরুগুলো তোমাদেরকে দেখালাম এই গরুরই ক্ষীর, দুধ, দই এখানে আর কি বিক্রি হচ্ছে। আর কিনতে দেখো কত লাইন, মানে প্রচুর ভিড় এই জায়গাটা। বেশিক্ষণ টাইম কাটাবো না, এবারে আমরা গোশালা থেকে বেরিয়ে যাচ্ছি। ইসকনের মন্দির থেকে অলরেডি বেরিয়ে এসেছি, ইসকনের বাইরে চলে এসেছি, আবার সেই রোডে কিন্তু চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমরা এবার সাইড সিন করতে বেরোচ্ছি। মায়াপুর ঘুরতে আসলে তোমরা কিন্তু এই সব সাইড সিনগুলো ঘুরে নিতে পারবে। টোটো ভাড়া কত, মানে টোটাল আমাদের ভাড়া কত পড়ছে, আমরা যেহেতু টোটো রিজার্ভ করে যাচ্ছি, টোটাল ডিটেলস তোমাদেরকে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। মায়াপুরের সাইট সিনিংয়ে টোটো করে আমরা ঘুরে দেখব প্রায় 8 থেকে 9টি স্পট। টোটোতে রিজার্ভে আমাদের ভাড়া পড়েছে 450 টাকা। তবে এই ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে, তোমরা চাইলে একটু বার্গেনিং করে নিতে পারো, তাহলে ভাড়াটা একটু কমতে পারে। আমরা ফার্স্ট কিন্তু চলে এসেছি বলাল সেনের ঢিবিতে, চলো এখন ভেতরে যাই। আর এখানে আমার সেকেন্ড টাইম, আগে একবার মায়াপুর এসেছিলাম তখন এসেছিলাম, আর এবারে এসেছি কিন্তু তোমাদেরকে নিয়ে। তো চলো তোমাদেরকে এবার দেখানোর পালা ভেতরে কি আছে। বল্লাল ঢিবি নদিয়ার অন্যতম প্রত্নস্থল। নবদ্বীপের নিকটবর্তী মায়াপুরের কাছে বামনপুকুরের ভক্ত চাঁদ কাজী সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে বল্লাল ঢিবির অবস্থান। এই ঢিবির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। তবে বর্তমানে এটি পুরাকীর্তির সংস্করণ আইন অনুসারে এই অঞ্চলটি সংরক্ষিত করা হয়েছে। বল্লাল ঢিবি প্রায় 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় 25 থেকে 30 ফুট ছিল। ঢিবিটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিকে কাঁটাতার দিয়ে ঘেরা আছে। সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে এই ঢিবির নামকরণ করা হয়েছিল। আমরা কিন্তু ঢিবির একদম নিচের দিকে চলে এসেছি, আর এই জায়গাটা দেখো বেশ গুপ্ত গুহা টাইপের, মানে কি বলবো, ভেতরটাই ঢুকেছি আর চিনতে পারছি না চারিদিকটা, মানে অন্ধকার মতো লাগছে। মানে এখনই ভাবতে অবাক লাগছে যে প্রাসাদটা যখন ছিল তখন কি লেভেলের বড় ছিল, বেশ ভালো লাগছে। মায়াপুর ঘুরতে আসলে কিন্তু এই বল্লাল সেনের ঢিবি অবশ্যই তোমরা সাইড সিনে ঘুরে নিতে পারো, এটা কিন্তু কেউ স্কিপ করো না। আমরা এখন চলে এসেছি মায়াপুরের চৈতন্য মঠে, আর এটা হলো চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তো চলো এখন ভেতরে যাই, আর এখন কিন্তু দাঁড়িয়ে আছে 3 নম্বর গেট, ভেতরে গিয়ে তারপরে কথা বলছি। বলে একটা ব্যানার রয়েছে, আর এখানে কিন্তু বেশ 12টা স্পট রয়েছে। এই 12টা জায়গা তোমরা ঘুরে দেখতে পারবে, তার জন্য সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, ম্যাপিং করা রয়েছে। চলো এখন তাহলে এগোনো যাক। এখানে এসে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ পড়ন্ত বিকেল, এখন ঘড়িতে কিন্তু এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে। আর এখানে এসে দেখলাম যে দু সাইডে কিন্তু চাষ হচ্ছে। আমার এক সাইডে কিন্তু দেখলাম বিভিন্ন রকম ফসল, বাঁধাকপি, ওলকপি, বিভিন্ন রকম শাক চাষ হচ্ছে, আর এই সাইডে দেখলাম অনেক বড় ভুট্টা বাগান। মানে জায়গাটা কিন্তু একদম খোলামেলা একটা জায়গা। বেশ কিছুটা হাঁটতে হবে, তারপরে মেন মন্দির। এটা হলো গিরি গোবর্ধন। এটাকে এখানে বলা হয়েছে যে 4 বার প্রদক্ষিণ করতে, আর প্রদক্ষিণের পর নিজের মনোকামনা এখানে জানাতে। চলো, সামনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা দারুণ মূর্তি করা রয়েছে, একবার তোমাদেরকে দেখাই। আর এরপরে কিন্তু এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি ও মেশোর বিগ্রহ।
গেছিলাম, মঠের মধ্যে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। মঠের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা ঘুরতে আসলে কিন্তু অবশ্যই ভেতরে গিয়ে দেখে নিতে পারো। আর চলো এবারে এখান থেকে আমরা বেরোবো 1 নম্বর গেট দিয়ে, তারপরে নেক্সট কোথায় যাই জানাচ্ছি। এরপর আমরা দর্শন করেছিলাম মহাপ্রভুর জন্মস্থান, অদ্বৈত ভবন, গদাধর অঙ্গন আর চৈতন্য মঠ। তবে এই সব মঠগুলির ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় তোমাদের সাথে তা শেয়ার করতে পারলাম না। তোমরা যখন সাইট সিন করবে অবশ্যই মঠগুলির ভেতরে গিয়ে ঠাকুরগুলো দর্শন করে আসতে পারো। তো সমস্ত সাইট সিন করে কিন্তু আবার আমরা চলে এলাম সেই ঘাটে। এখান থেকে আমরা যাব কৃষ্ণনগর স্টেশনে। ওখান থেকে আমাদের 6:30টায় ট্রেন রয়েছে। আমরা কিন্তু কলকাতায় ফিরছি 6:30টার ট্রেন ধরে। তো আর একদমই হাতে বেশি টাইম নেই। তোমরা মায়াপুর ঘুরতে আসলে এই সাইট সিনগুলো ঘুরতে পারো। আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো গাইজ, ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে। যারা ভিডিওটা এখনো স্কিপ না করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটার বেশি দূর এগোবো না, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে আরো একটা ভালো ধামাকা ট্রাভেল ভিডিও নিয়ে আমরা আসছি এ সুইট ট্রাভেল। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।